সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, পৃষ্ঠা 39। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। প্রায়োগিক লেখার বৈচিত্র্য। কী কী ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছ সেগুলোর একটি তালিকা তৈরি করো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। প্রায়োগিক লেখার ধরন। এই ধরনের লেখা কী কাজে লাগে? যেমন রোজ নামচা। ব্যক্তি জীবনে প্রতিদিনের গুরুত্বপূর্ণ যে বিবরণ লেখা থাকে সেটা হচ্ছে রোজ নামচা, অর্থাৎ সেখানে ডায়েরির মতো করে আমরা বিভিন্ন তথ্যগুলো লিখে রাখবো, কোন দিন আমরা কী কী কাজ করব। বিজ্ঞাপন, পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রচার করতে আমরা বিজ্ঞাপন ব্যবহার করে থাকি। নোটিশ, কোনো তথ্য সম্পর্কে তথ্য প্রচার করতে, অর্থাৎ একটা বিষয়কে নিয়ে প্রচার করার জন্য আমরা নোটিশ ব্যবহার করি। ভাষণ, কোনো বিষয় নিয়ে আয়োজিত সমাবেশে আলোচনা করা, একটা বিষয় নিয়ে কোনো আয়োজিত সমাবেশে আলোচনা করা, সেটা হচ্ছে ভাষণ। চিঠি, বন্ধু আত্মীয় সহ বিভিন্ন কাজে যোগাযোগ করতে আমরা চিঠি ব্যবহার করি। তারপর হচ্ছে মোড়ক, পণ্যকে আকর্ষণীয় করতে ও পণ্যটির বিবরণ তুলে ধরতে আমরা মোড়ক ব্যবহার করে থাকি। এরপর লিফলেট, পণ্য সম্পর্কে প্রচারণা ও বিভিন্ন সামাজিক কাজে সচেতনতা সৃষ্টিতে আমরা লিফলেট ব্যবহার করি। নিমন্ত্রণপত্র, কোনো বিশেষ অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণ করতে বা দাওয়াত দিতে আমরা নিমন্ত্রণপত্র ব্যবহার করে থাকি। এরপর আছে আবেদনপত্র, বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। শুভেচ্ছা কার্ড, বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা সাধারণত শুভেচ্ছা কার্ডগুলো ব্যবহার করে থাকি। প্রায়োগিক লেখা। সংবাদ প্রতিবেদন, পৃষ্ঠা হচ্ছে 40। দৈনিক সকাল বিকালের খবর। ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান। এখানে একটা সংবাদ প্রতিবেদনের নমুনা দেওয়া আছে। এই নমুনাটি দেওয়া হয়েছে 19শে ডিসেম্বর 2023, সাতক্ষীরার একটা নিজস্ব প্রতিনিধির লেখা। ফলের গাছ লাগিয়ে সফল হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার যুবক হাবিবুর রহমান। 2 একর জমির উপর তিনি 10-12 রকমের ফল গাছ লাগিয়েছেন। গত বছর ফলের বাগান থেকে তিনি প্রায় 1.5 লাখ টাকার ফল বিক্রি করেন। হাবিবুর রহমান একজন উচ্চশিক্ষিত তরুণ। শিক্ষাজীবন শেষে তিনি চাকরির পিছনে ছোটেননি, বরং পারিবারিক 1 একর জমির সঙ্গে আরও 1 একর জমি ইজারা নিয়ে 4 বছর আগে ফলের বাগান করা শুরু করেন। সরজমিনে তালা উপজেলা গিয়ে দেখা যায় হাবিবুর রহমান 100টি ভিন্ন জাতের আম গাছ, 200টি লেবু গাছ, 150টি পেয়ারা গাছ, 150টি পেঁপে গাছ এবং 100টি আমড়া গাছ লাগিয়েছেন। এর বাইরেও কিছু লিচু গাছ, চালতা গাছ, জামরুল গাছ এবং সফেদা গাছ আছে। এবছর তিনি আম বিক্রি করে 50,000 টাকা, লেবু বিক্রি করে 20,000 টাকা এবং পেয়ারা থেকে তিনি 10,000 টাকা, পেঁপে বিক্রি করে 20,000 টাকা উপার্জন করেন এবং আমড়া থেকে 15,000 টাকা আয় করেন। হাবিবুর রহমানের সফলতা দেখে এলাকার অনেকেই ফলের গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। একই উপজেলায় অন্তত 3 জন গত 1 বছরের মধ্যে নতুন করে ফলের গাছ রোপণ করেছেন। হাবিবুর রহমানের ছোট ভাইও পড়াশোনার পাশাপাশি বড় ভাইয়ের কাজে সহায়তা করছেন। নতুন চারা গাছ লাগানো, কীটনাশক ছিটানো, ফল তোলা এসব কাজে সহায়তা নেওয়ার জন্য হাবিবুর রহমানের বাগানে অতিরিক্ত 2 জন লোক কাজ করেন। সামনের দিনগুলোতে তিনি আরও কিছু জমি ইজারা নিয়ে বড় করার ইচ্ছা জানিয়েছেন। প্রতিদিন কোনো না কোনো লোক হাবিবুর রহমানের বাগান দেখতে আসছেন এবং তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। এটা হচ্ছে আসলে একটা সংবাদপত্রে কীভাবে একটা প্রতিবেদন লিখতে হয় সেই প্রতিবেদনের একটা নমুনা। আরেকটা নমুনা দেওয়া আছে বালুটিলি উচ্চ বিদ্যালয় নবীন বরণ বিদায় সংবর্ধনা। জাস্ট তোমরা নমুনাটা কীভাবে লিখতে হয় সেই নিয়মগুলো তোমরা দেখে নিবে। যেমন এই মনীষ, যিনি এই রিপোর্টটা লিখবেন, প্রতিবেদনটা লিখবেন, প্রথমে শিরোনামের নিচে তার নাম, যেমন মনীষা তনচঙ্গা, বান্দরবান, 19 জানুয়ারি 2024।
বান্দরবান জেলার থানচি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত 28শে জানুয়ারি রবিবার বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উদয় কুমার চাকমা। তিনি বলেন, এই এলাকা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। এই বছর বিদ্যালয়ে মানবিক শাখা থেকে 50 জন, বিজ্ঞান শাখা থেকে 40 জন আর ব্যবসা শাখা থেকে 25 জন সহ মোট 115 জন শিক্ষার্থী আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অজয় ত্রিপুরা এই নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী ললিত বিশ্বাস, বালুটিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিতুল আলম প্রমুখ। অনুষ্ঠানে অনেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়োজন সমাপ্ত হয়। তাহলে এগুলো হচ্ছে প্রতিবেদন লেখার নিয়ম। এখন আসো পরে কী বুঝলাম। উপরে 2টি নমুনা রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের পরে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। এই ধরনের লেখা কোথায় দেখা যায়? এই ধরনের লেখা আমরা সাধারণত সংবাদপত্রে দেখতে পাই। সংবাদপত্রে দেখতে পাই। এই ধরনের লেখার উদ্দেশ্য কী? এই ধরনের লেখার উদ্দেশ্য হলো যাতে লেখকের লেখার মাধ্যমে বর্তমান বিষয় ও ঘটনা সম্পর্কে পাঠকদের অবহিত করা। তারপর হচ্ছে এসব লেখাকে প্রায়োগিক বলা হয় কেন? সংবাদ প্রতিবেদনের লেখাগুলোতে প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য থাকে। তাহলে সংবাদ প্রতিবেদনের যে লেখাগুলো সেগুলোতে সাধারণত প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য থাকে, তাই এই ধরনের লেখাকে আমরা প্রায়োগিক লেখা বলে থাকি। অর্থাৎ প্রায়োগিক লেখা সম্বন্ধিত লেখাগুলোকে প্রায়োগিক লেখা বলা হয়ে থাকে। সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যক বলে তুমি মনে করো? যা থাকা উচিত বলে আমি মনে করি, আকর্ষণীয় একটা শিরোনাম থাকতে হবে যাতে পাঠক দেখার সাথে সাথে আকৃষ্ট হবে পড়ার জন্য। প্রতিবেদন হতে হবে তথ্যবহুল, প্রকাশিত তথ্য হতে হবে নির্ভুল, তথ্যে নিরপেক্ষতা থাকতে হবে, ভাষা হবে সহজ সরল এবং প্রাঞ্জল। তাহলে যে কোনো প্রতিবেদনের ভাষা সহজ সরল প্রাঞ্জল করতে হবে। এখন সংবাদপত্র প্রতিবেদন তৈরির জন্য প্রচার মাধ্যমের কিছু নিরপেক্ষতা দরকার, আর এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বলা হচ্ছে যে প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে। যে সংবাদ প্রতিবেদন কাকে বলে এখানে আছে, যিনি এই প্রতিবেদন প্রস্তুত করেন তাকে আমরা প্রতিবেদক বলি। এই প্রতিবেদককে গভীর মনোযোগের সঙ্গে ঘটনা প্রত্যক্ষ করতে হয় এবং ঘটনার পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হয়। পক্ষপাতহীন বিবরণ তৈরি করতে হলে তাকে দোষী এবং নির্দোষী ব্যক্তিকে কী করতে হবে? সবার মতামত নিতে হবে। অর্থাৎ টোটাল বক্তব্যটির পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকটা বিবেচনা করে তথ্যটা আমরা প্রচার করতে হবে যাতে এটা তথ্যবহুল হয় এবং নিরপেক্ষ থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।